তাহলে আমরা ওয়েবসাইট কি জিনিসটা বলেন, ওয়েবসাইট আমি কি বলছিলাম, কতগুলো ওয়েবসাইট নিয়ে কি করে, সরি ওয়েব পেজ নিয়ে কি করে, যে ওয়েব পেজ যখন এটা কোনো কন্টেন্ট লেখে, কোনো ধরনের এটা হইতে পারে ইনফরমেশন হতে পারে, কোনো ই কমার্স সাইট হতে পারে, যে ওয়েব পেজের মধ্যে ওয়েবসাইট যেটা আছে অনেক ধরনের হতে পারে, ইনফরমেটিভ হতে পারে, তারপরে কোনো যে ভিডিওগ্রাফির জন্য হতে পারে, মিউজিক, বিভিন্ন ধরনের হতে পারে। তো এটা হচ্ছে কি মেইনলি হচ্ছে একটা ডোমেন নেম আকারে থাকে, মানে একটা ওয়েব সার্ভারের মধ্যে, ওয়েব সার্ভারে যখন একটা ওয়েব পেজগুলা একটা কন্টেন্ট, যেগুলো কন্টেন্টগুলো আছে এটা হচ্ছে একটা ডোমেনের নামের মধ্যে থাকে, ডোমেনের নাম থাকবে, একটা ডোমেনের আন্ডারে থাকে, যেটার একটা হোস্টিং সাইট আছে বা একটা সার্ভার আছে, যেখান থেকে মনে করেন যে আপনি যখন আমরা ব্রাউজারে গিয়ে কী করি, ব্রাউজারে গিয়ে কোনো কিছু সার্চ দেই, তখন সে কী করে সার্ভারের কাছে রিকোয়েস্ট করে যে এই ইনফরমেশনটা তাকে দেওয়ার জন্য, এই জন্য একটা সার্ভার দরকার, এটা বলে ওয়েব সার্ভার বলে। ওই সার্ভার ওই ডোমেনের নাম অনুযায়ী সে খুঁজে বের করে ওই সার্ভারের আন্ডারে যে ইনফরমেশনগুলো আছে ওই ইনফরমেশনগুলো তারে প্রোভাইড করে। এটা হচ্ছে কি আমার কি ওয়েবসাইট, যেটা বলে ওয়েবসাইট কারে বলা হয়, এই যে দেখেন এটা বাংলা আছে, বাংলা দিয়ে এখানে আপনারা ওয়েব পেজ হচ্ছে কি একটা, এখানে লেখা আছে কি একটা ওয়েবসাইট তৈরি করতে এক বা একাধিক পেজ দরকার, যেমন HTML, আর এগুলো বানাইতে কি দিয়া, জাভাস্ক্রিপ্ট, HTML, CSS দিয়ে বানাইতে হয়। ডোমেন নাম হচ্ছে গিয়ে আমরা যখন কোনো একটা, যেমন ডোমেন নামের ক্ষেত্রে আমি বলে দিই, যেমন মনে করেন bbc.com, বিবিসি, এই বিবিসি নামটা হচ্ছে গিয়ে যে bbc.com আছে না, এটার বলা হচ্ছে ডোমেন নেম, এটার বলে ডোমেন নেম। ডোমেন নেমের মধ্যে আলাদা আলাদা এই যে .com যেটা আছে, এগুলো হচ্ছে গিয়ে ডোমেন নেমের সাথে যেগুলো আছে .net আছে, org আছে, bd.com আছে, মানে কি যেন কান্ট্রি কোডের অনুযায়ী যেটা আছে, এরকম অনেকগুলো সাইটের এই ডোমেন নেম ভেরি হয় অনেকগুলো জিনিসের ক্ষেত্রে। তো এরপরে দেখেন আরেকটা জিনিস বলতেছি, যে আরেকটা হচ্ছে যে ডোমেন নেম দ্বারা ওয়েব পেজগুলো তো দেখলাম, আর ওয়েব পেজের মধ্যে কি কি থাকে, বিভিন্ন ধরনের কন্টেন্ট থাকতে পারে, ভিজুয়াল কন্টেন্ট থাকতে পারে, মিউজিক্যাল কন্টেন্ট থাকতে পারে, ইনফরমেশন থাকতে পারে, প্যারাগ্রাফ আকারে থাকতে পারে, যে কোনো ধরনের। ওকে, এগুলোরা বলা হচ্ছে আমার কি ওয়েব পেজের মধ্যে বিভিন্ন ধরনের কন্টেন্ট থাকে, টেক্সট, ভিডিও, অডিও, ডাটা, যে কোনো ধরনের ডাটা থাকতে পারে, এটা হইতে পারে খবরে ইনফরমেটিভ, হইতে পারে হচ্ছে কি বললাম যে ভিডিও, ইত্যাদি ইত্যাদি হইতে পারে। ওকে, তো ডোমেন নেমের জন্য যখন আমরা, এটা গেল ডোমেন নেম, এরপর আসে হচ্ছে যে দেখেন আমরা যে পেজটার মধ্যে ঢুকি, এটার দুইটা সাইট আছে, একটা হচ্ছে ফ্রন্ট এন্ড আর একটা হচ্ছে ব্যাক এন্ড। এটা হচ্ছে কি আমার ইন্টারফেস, এটার বলে ইউজার ইন্টারফেস বা ইউআই, যেটা ইউআই যেটা বলে মানে ইউজার ইন্টারফেস বলে এটারে। তো ইন্টারফেস এটা হচ্ছে ফ্রন্ট এন্ড বলা এটারে। আর এটার ব্যাক এন্ডে আরেকটা আছে, যে এই যে ফন্টটা আছে, এই যে আমাদের ইন্টারফেসটা আছে, এটা এই ধরনের ল্যাঙ্গুয়েজ দ্বারা গঠিত, ঠিক আছে, এগুলো বলে কোডিং। এই কোডিংগুলো আছে, বিভিন্ন ধরনের কোডিং আছে, যেমন HTML আছে, CSS, জাভা, আরও অনেক ধরনের কোডিং আছে। তো আমরা যখন আমরা এটা হচ্ছে ফ্রন্ট এন্ডের কাজ, হচ্ছে ফ্রন্ট এন্ডের কাজগুলোতে ইউজ করা হচ্ছে কি HTML, CSS আর জাভা। আর ব্যাক এন্ডে ইউজ করা হচ্ছে কি PHP, ওয়ার্ডপ্রেস, লারাভেল, আরও অনেকগুলো আছে, এগুলো দিয়ে করা হয়। আর ডিজাইন করার জন্য, যে আমার ফ্রন্ট এন্ডের যে ওয়েব ডিজাইন করার জন্য কয়েকটা কোডিং লাগে, এটার মধ্যে HTML কোড আছে। এগুলো হচ্ছে কি HTML, এগুলো হচ্ছে ল্যাঙ্গুয়েজ, কম্পিউটার ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে। আমাদের যেরকম ল্যাঙ্গুয়েজ থাকে ওইখানেও কি আমাদের কমন ল্যাঙ্গুয়েজ থাকে, যেমন ওদেরও এইরকম কম্পিউটার একটা ল্যাঙ্গুয়েজ থাকে। কম্পিউটার ল্যাঙ্গুয়েজগুলো কি, এটা কি ট্রানজেকশনে বা ট্রান্সলেট করা হয়। আমরা যখন কোনো একটা জিনিস নিয়ে সার্চ দিই, তখন কি এগুলো কোডিংয়ে রূপান্তরিত হয়। এরপর আবার যখন তারা ট্রান্সফার করে, তখন কি ওই কোডিংকে আবার কি রিপিট হয়ে আবার কি ট্রান্সলেট হয় আমাদের কাছে এই নর্মাল ইন্টারফেসে দেখায়। যে আমার যেটা হচ্ছে ইন্টারফেস যেটা আছে, এটা ফ্রন্ট পেজ বলা হয়, ঠিক আছে। এটা হচ্ছে ফ্রন্ট এন্ড, আর এটা হচ্ছে ব্যাক এন্ডের কাজ, ব্যাক এন্ড যেটা বলে। ওকে, এটা কোডিং এর মাধ্যমেও করা যায়। একটা ওয়েবসাইট বানাইতে গেলে আপনি কোডিং এর মাধ্যমেও ওয়েবসাইট বানাইতে পারবেন। আর একটা হচ্ছে যে শর্টকাট যেটা বলি আমরা বা সহজে বানানো যায়, এটা হচ্ছে ওয়ার্ডপ্রেস। ওয়ার্ডপ্রেসে আপনার অটোমেটেড তৈরি করাই থাকে, ওই থিমগুলো ইউজ করে আমরা কি করি, আমার এখানে কোড আলাদা করে জেনারেট করতে হয়, আমাদের কি কোডগুলো আলাদা করে জেনারেট করতে হয়, কোড অটোমেটিক ওরা তৈরি করা থাকে।
যে আমরা যেমন ক্যানভা ইউজ করি, ওয়ান ক্যানভা যে ক্যানভা ইউজ করি, ক্যানভার মধ্যে টেমপ্লেট ইউজ করি না, টেমপ্লেটগুলো কী করি শুধুমাত্র কাস্টমাইজ করে দিই। ওয়ার্ডপ্রেসের কাজটা এরকমই। ওয়ার্ডপ্রেসে আমার এত কষ্ট করে কী করতে হয়, আমার সিএসএস বা এইচটিএমএল কোড আমার নিজের ইনক্লুড করতে হয়। আমি যদি মনে করেন একটা পেজের একটা ইন্টারফেস একটা কালার চেঞ্জ করতে যাব, ঠিক আছে, আমি মনে করেন বিবিসি যে এখানে এই কালারটা আছে, কালো কালারটা আমি সাদা করতে যাব, যদি আমি কোড দিয়ে করি তখন কি আমার কি কোডিংয়ে ওইটা লিখতে হবে যে আমার এই কালারটা চেঞ্জ করতে হবে, কোন জায়গায় হবে, এইভাবে কোডিং ল্যাঙ্গুয়েজ দিয়ে ওরা বুঝাইতে হবে। আর ওয়ার্ডপ্রেস হলে সবচেয়ে সহজ জিনিস হচ্ছে এটাতে আমার কোডিং ল্যাঙ্গুয়েজ দিয়ে বুঝাইতে হবে, ওরা আপনি শুধু জাস্ট কাস্টমাইজ করলে ওরা অটোমেটেড, মানে ওয়ার্ডপ্রেসে যেটা আছে ওরা অটোমেটেড কোড জেনারেট করে দেয়, তাহলে আপনার ওইখানে কোনো ঝামেলা নেই, আপনি যেরকম মন চায় ওরকমভাবে কাস্টমাইজ করতে পারবেন। এটা বলে থিম কাস্টমাইজ। হ্যাঁ, ওয়ার্ডপ্রেসের থিম কাস্টমাইজের উপর কাজ আছে। লোকাল মার্কেটে অনেকেই কাজ করে। আরেকটা জিনিস মনে রেখেন, যখন আপনার যদি কোনোদিন ওয়েবসাইট বানান, ই কমার্স সাইট বলেন, যে কোনো সাইট বলেন, যে কোনো সাইটই বানান না কেন, বানাইলে সবসময় কোডিং দিয়ে করবেন, কোডিং দিয়ে করার চেষ্টা করবেন। হ্যাঁ, খরচ বেশি, কোডিং দিয়ে করলে এক ধরনের খরচ, ওয়ার্ডপ্রেস দিয়ে করলে আরেক ধরনের খরচ, এটা খেয়াল রাখবেন। ওয়ার্ডপ্রেস দিয়ে করলে আপনার যেটা ওয়ার্ডপ্রেস দিয়ে করবেন, ওয়ার্ডপ্রেসের কাজটা তুলনামূলকভাবে একটু সহজ, কাস্টমাইজ করলেই হয়। আর যখন আপনি কোডিং দিয়ে করবেন তখন কাজটা একটু কঠিন হয়ে যায়, এবং ওইটার জন্য আপনার আরেকটা হচ্ছে কোডিং দিয়ে যখন করবেন তখন একটা জিনিস মনে রাখবেন, সবসময় সাপোর্ট যেন পান এরকম সাইটগুলো, মানে এরকম জায়গা থেকে আপনারা ট্রাস্টেড জায়গা থেকেই এই ওয়েবসাইটগুলো বানাবেন। কারণ আপনি যখন ওয়ার্ডপ্রেসের কাজ করতে যাবেন দেখবেন যে সহজে আটকাবেন না, কারণ আপনি জানেন যে কোন জায়গায় কী আছে, এটা আপনি নিজে কাস্টমাইজ করতে পারেন। কিন্তু যখন কোডিংয়ের মাধ্যমে করবেন তখন খেয়াল রাখবেন যে ভুলেও যেন আপনারা কোডিংয়ে হাত না দেন। দেখবেন যে অনেকে আছে, আমাদের পরিচিত অনেকে আছে, মানুষ ভাইয়ের একটা ক্লায়েন্ট ছিল, সেও খুব খুব পারদর্শী, সে জেমিনি তারপরে যে চ্যাট জিপিটি দিয়ে কোডিং শিখছে খুব ভালোভাবে, সে ওই দিয়ে কোড আইনে শুধু বসায় করতে গিয়ে দেখা যাচ্ছে যে পেজ দিছে একদিনের জন্য বন্ধ দিলাম, এরপর আবার খোঁজ লাগাইতে যে এটা ঠিক করে রাখবো। এই কারণে বললাম যে আপনারা যদি না পারেন শুধু ওই কোডিং নিয়ে ঘাটার কোনো প্রয়োজন নেই। ওকে, আরেকটা জিনিস হচ্ছে যে আপনারা সবসময় রাখবেন ই কমার্স সাইট, যে একটা ওয়েবসাইট বানাতে গেলে কয়েকটা জিনিস আপনারা ফলো করতে হয়। যে আপনার যখন ওয়েবসাইট একটা ডিজাইন করবেন বা বানাবেন তখন একটা জিনিস খেয়াল রাখবেন সবসময়, যে এই যে আমরা যে ওয়েবসাইটগুলো বানাই এগুলোর জন্য কি হয়, ফাস্ট অ্যান্ড রেসপন্সিভ হইতে হবে। এগুলো হচ্ছে মেইন জিনিস। ওয়েবসাইট কী হবে, ভিজুয়ালি যখন দেখবে একটা মানুষ, এখন ওয়েবসাইটগুলো দেখবেন ইউআই ইউএক্স এর ডিজাইন, যে নতুন ধরনের ডিজাইনগুলো ইউজ করার পিছনে কারণ হচ্ছে, কারণ এক ধরনের প্লেন যে টেক্সট থাকে বা নর্মাল একটা যখন ওয়েবসাইট দেখি তখন আমাদের কি ওটা পছন্দ হয় না। যখনই দেখবেন একটা নর্মাল পেজ, এক এক ধরনের ডিজাইন এক এক ধরনের, এক একটা ওয়েবসাইটের ডিজাইন এক এক ধরনের, তখন দেখা যায় যে নর্মাল যদি ডিজাইনে অনেকের পছন্দ হয় না। দারাজের এক ধরনের লুক, আপনার ওয়েবসাইটের এক ধরনের, ই কমার্স সাইটের যেগুলো আছে দারাজের এক ধরনের লুক থাকে, অ্যামাজনের লুক আবার এক ধরনের, আলিবাবার লুক এক ধরনের, এক একটা এক এক ধরনের বানায়। কারণ কি, মানুষ ট্রাস্টফুল হওয়ার জন্য কিন্তু ওয়েবসাইটগুলোতে দিবে, তখন যদি একটু সুন্দর যদি না দেখে বা তা গোছানো না, মানে এখানে সুন্দর বলতে এটা হচ্ছে আপনার যে প্রোডাক্টগুলো বা পেজগুলো যদি গোছানো না থাকে তাহলে মানুষ এগুলো পছন্দ করে না। এবং মাস্ট বি আপনার ওয়েবসাইট যখনই বানাবেন, কেন বলতেছি, ওয়েবসাইট যদি বানান তখন অবশ্যই কি ফাস্ট অ্যান্ড রেসপন্সিভ হতে হবে। একটা সাইট আপনি দেখবেন যে এই ধরনের অনেক সাইট আছে, দারাজের মতো সাইটের কি অভাব আছে বাংলাদেশে? দারাজের মতো কিন্তু সাইট আছে, ই কমার্স সাইট কিন্তু আছে। হ্যাঁ, এটা বললাম না, বলতেছি যে দারাজের মতো কিন্তু আরো ওয়েবসাইট আছে বাংলাদেশে, অথবা .com আছে, চাল ডাল আছে, আছে না? তারপর আরো আছে যে কি যেন ঘরের ঘর কি অনেকগুলোই আছে, জামশেদ মজুমদার, প্রিয় সব আছে, অনেকগুলোই আছে। হ্যাঁ, ইমেলই তো কালারফুল, ঠিক আছে, খুবই কালারফুল একটা সাইট, ব্ল্যাক, আমার কাছে পছন্দ হয়েছে ওদের ইন্টারফেসটা, যে ভালোই। অন্ধকার জগতের লোকজন তো একটু আন্দার রাখছে। যাই হোক, প্রথম দিকে যারা মানে
এরপর দেখেন যে আপনাদের যেটা বললাম যে এরকম ই কমার্স সাইটগুলো যেগুলো আছে ই কমার্স সাইটগুলোতে অবশ্যই কি করতে জানেন, ফাস্ট অ্যান্ড রেসপন্সিভ হতে হয়। যে আপনি একটা সাইট ওপেন করতেছেন, ওপেন করতে হ্যাঁ আপনার যদি নেটের প্রবলেম থাকে, যদি ইন্টারনেটের প্রবলেম থাকে তাহলে হয়তো আপনার আসতে লোড হতে টাইম লাগবে, ঠিক না? আর আপনি যখন মনে করেন যে ইন্টারনেট ঠিক আছে, এরপরও যখন একটা ওয়েবসাইট ওপেন হইতে টাইম লাগে, যে মানে 1 সেকেন্ড না আরও কম, ন্যানো সেকেন্ডের মধ্যে যদি চালু না হয়, তখন বুঝতে হবে যে আপনারটা ফাস্ট রেসপন্সিভ না। এবং ওইটার ক্ষেত্রে কি হয় দেখবেন যে আপনার কাস্টমার কি করবে, যখন আপনার ওয়েবসাইটটা ঠিক মতো ওপেন হইতেছে না তখন সে কিন্তু ব্যাক করবে, সে ব্যাক হয়ে অন্য কোনো সাইটের জন্য করবে। যে কারণে আমার সবসময় ই কমার্স সাইটগুলো যেগুলো আছে আপনার যে কোনো সাইটে নেন থাকে ওটার জন্য ফাস্ট এবং রেসপন্সিভ হইতে হবে, মোবাইল রেসপন্সিভ হইতে হবে। কারণ এসিও যখন করতে যাবেন তখন দেখবেন যে এগুলো আসছে, ঠিক আছে? ওয়েবসাইটের এই যে ওয়েবসাইটগুলো যেন ফাস্ট রেসপন্সিভ হইতে হয়। আরেকটা জিনিস হচ্ছে যখন হোস্টিং কিনতে যাবে, হোস্টিং এগুলো বুঝাবো পরে। তো হোস্টিং যখন কিনতে যাবেন, ওয়েব হোস্টিং যখন মানে ডোমেন হোস্টিং যখন কিনতে যাবেন, তখন আপনার যে মেমোরি যেটা থাকে, মেমোরি বলে না এটাতে, যে ওই যখন কিনতে যাবেন তখন দেখতে হবে যে পর্যাপ্ত পরিমাণ জায়গা থাকতে হবে, যে কতটুকু আপনার মানে স্টোরেজ যেটা আছে, স্টোরেজ কতটুকু আছে এটা দেখতে হবে। যেমন মেমোরি ফুল হলে যেমন মানে যে কোনো কিছু ডিভাইসের সমস্যা হয় না, এরকম আপনার স্টোরেজটা দেখে কিনতে হবে। ওকে, এবং এসিও ফ্রেন্ডলি হতে হবে। যখন আপনি ওয়েবসাইট ডিজাইন করবেন এগুলো আপনার মাথা রাখতে হবে। যে কোনো জিনিস, যে কোনো ওয়েবসাইট আপনি ওয়ার্ডপ্রেস দিয়ে বানান আর কি যেন বলে যে লারাভেল দিয়ে বানান, যে কোনো কিছু দিয়ে বানান। তো আমরা যেটা করি, ওয়ার্ডপ্রেস হচ্ছে একদম সহজ জিনিস, ঠিক আছে? আমরা করি যে ওয়ার্ডপ্রেস ওআরজি দিয়ে করি, যে সেলফ হোস্টেড ফুল কন্ট্রোল থাকে এটা। ওকে, তো এগুলো হচ্ছে যে আমাদের সবচেয়ে সহজে করা যায় দেখে আমরা ওয়ার্ডপ্রেস দিয়ে করি। কারণ হচ্ছে আর ওয়ার্ডপ্রেসের মধ্যে কিছু কিছু জিনিস আছে বলে দিই। ওয়ার্ডপ্রেস হচ্ছে কি থিম বেস, থিম তৈরি করা থাকে, ওগুলো শুধু আপনি চয়েস করে নিয়ে বসাই দেবেন, আলাদা করে করতে হয় না। আরেকটা হচ্ছে যে এটা হচ্ছে সিএমএস বলা হয়, ঠিক আছে? কন্টেন্ট কি ম্যানেজমেন্ট সিস্টেম, যেটা বা কাস্টমার ম্যানেজমেন্ট সিস্টেম বলে, আবার সিএমএস এ বলে কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম। যে আমরা ওই যে কি যেন বলে ফেসবুক বিজনেস ম্যানেজার ইউজ করছি না, বিজনেস ম্যানেজার, ফেসবুক বিজনেস ম্যানেজার ইউজ করেন নাই, মেটা যেটা ওই একই। আগে বলতে হলো ফেসবুক বিজনেস ম্যানেজার বলতে, এখন বলে পোর্টফোলিও বলে, ঠিক আছে? আগে অ্যাড ম্যানেজার বলতো, অ্যাড ম্যানেজার, তারপরে ওই ম্যানেজার, এখন হচ্ছে কি পোর্টফোলিও হিসেবে আছে, বিজনেস পোর্টফোলিও। আগে বিজনেস ম্যানেজার বলতো। যাই হোক, ওই নাম চেঞ্জ হয়েছে শুধু, আর কিছু ইন্টারফেসের যে সব আছে এগুলো চেঞ্জ হয়েছে। তো কোড যেটা আছে, যে এখানে দেখেন সিস্টেম ফাইল থাকে, আর একটা থিম আছে হচ্ছে আপনার লেআউট বা ডিজাইন, আপনি কি ধরনের লেআউট চাইতেছেন, আর একটা প্লাগইন। প্লাগইন মেইনলি জিনিসটা কি, আমরা এক্সটেনশন ইউজ করছি, আমরা গুগলে এক্সটেনশন ইউজ করছি না। প্লাগইন হচ্ছে ওয়ান কাইন্ড অফ এরকম টুলস, ওয়ান কাইন্ড অফ যে আপনাদের অ্যাপস ভিত্তিক। আরেকটা আছে যে আরেকটা সহজ সেই অ্যাপস বলে সব দেওয়া হয়, যে আপনারা ওই কি যেন বলে গুগল অ্যাপ স্টোরে গেছেন না, সরি প্লে স্টোর, সরি ওয়েব স্টোর না, প্লে স্টোর যেটা আছে, প্লে স্টোরে গেলে যখন আমরা প্লে স্টোরে গেছি, প্লে স্টোর থেকে বিভিন্ন ধরনের অ্যাপসগুলো ডাউনলোড করছি না কেন? কাজের সহায়তার জন্য, কাজ সহজ করার জন্য, বা আমার যেটা প্রয়োজন আছে এটা। এবং ওয়ার্ডপ্রেসের সবচেয়ে সুবিধা হচ্ছে এটাই, শুধু যেটাই আপনি পাবেন না, মনে করেন আপনি কোনো একটা বিপদে পড়ছেন, এটা আপনি আনতে পারতেছেন না, যে আপনি কোডিং পারেন না, আনতে পারতেছেন না, ওটার জন্য একটা প্লাগইন আছে। ওরা একটা সফটওয়্যার মতো বানায় রাখছে, যে ওই কোডিং দেওয়া একটা ফাইল বানায় রাখছে, ওইটা শুধু অ্যাড করে দেবে। তবে এখানে একটা কথা আছে, আপনি যখন এই যে প্লাগইন ইউজ করবেন, অতিরিক্ত প্লাগইন ইউজ করলে আপনার ইন্টারফেস যেটা আছে, আপনার যে রেসপন্সিভ কমে যাবে, আপনার ওয়েবসাইটের ওইটা কম হবে। এবং একটা জিনিস মনে রাখতে হবে যে প্লাগইনগুলো অটোমেটিক আপডেট করে রাখতে হবে। যদি আপডেটেড না হয় তাহলে দেখুন মাঝে মাঝে আপনার এই প্লাগইনগুলোতে প্রবলেম করে। ক্লিয়ার? যে আপনার কোনো একটা বিপদে পড়ছেন, কোনো একটা কাজ পারতেছেন না, তখন দেখবেন ওই নাম দিয়ে প্লাগইন সার্চ দেন, দেখবেন প্লাগইন একটা আছে, ঠিক আছে? ওই নামে দেখবেন একটা প্লাগইন আছে। ওকে, এটা হচ্ছে আমার থিম বেস, যেটা বলে আমার এটারে বলে থিম আর হচ্ছে প্লাগইন, ফিচার ফাংশন যেটা বলে নাকি। এই হচ্ছে কি আমার বেসিক ধারণা। আপনাদের এই যে জিনিসগুলো আছে এগুলো হচ্ছে টপিক ওয়াইজ যেটা দেওয়া আছে, এখান থেকে টপিক ওয়াইজ কিন্তু আপনাদের
কি যেন বলে, আপনাদের যে মডিউল আছে মডিউলের মধ্যে এই টপিকগুলো দেওয়া আছে। আপনাদের কি কাজ হচ্ছে এগুলো থেকে কোয়েশ্চেন বের করে করতে হবে, কারণ পরীক্ষার যে নেক্সট এই মাসের লাস্টের দিয়ে যে পরীক্ষা আছে এটার মধ্যে HTML থেকে কোয়েশ্চেন আসবে। HTML তারপরে জাভা এগুলো থেকে HTML কোড, হেডার কি ফুটার কি এগুলো থেকে আসবে। তো এখান থেকে জেনে নিন। আমি একটু আলোচনা করে দিই যে HTML এ যেটা আছে হাইপারটেক্সট, এটা হচ্ছে স্ট্রাকচার তৈরি করে, এটার মধ্যে ট্যাগ আছে। ট্যাগগুলো ওয়েব পেজ তৈরি করতে মূলত উপাদান লাগে হচ্ছে তিনটা ট্যাগ, অ্যাট্রিবিউট আর কি এলিমেন্ট। ঠিক আছে, এলিমেন্ট দেখবেন যে আমরা যখন এই জায়গাতে দেখেন এই যে HTML কোড, ঠিক আছে, HTML কোড এগুলো হচ্ছে গিয়ে আমার ল্যাঙ্গুয়েজ যেটা থাকে এটা তৈরি হচ্ছে। এই যে ওয়েব পেজ একটা পুরোপুরি তৈরি করতে গেলে আমার কোডিং এর যে জিনিসগুলো লাগে এটা হচ্ছে ট্যাগ, অ্যাট্রিবিউট আর এলিমেন্ট। ট্যাগ হচ্ছে কি HTML এর কোডের মেইন যে পার্টটা থাকে এটা, আর এটার ইন্টারফেসে প্রথমে কি এই যে কি জানো গ্রেটার দেন আর কি স্মলার দেন, এই সাইন দিয়ে মাঝখানে থাকে। এই ট্যাগের মধ্যে হয় ওপেনিং সাইড থাকে আর একটা হচ্ছে ক্লোজিং সাইড থাকে। তো ক্লোজিং সাইডের মধ্যে দেখবেন যে এইরকম, এটা হচ্ছে কি প্যারাগ্রাফ বলে এটারে। এই যে মাঝখানে যে পি যেটা আছে এটা বলে প্যারাগ্রাফ, ঠিক আছে, প্যারাগ্রাফ থাকে এইটার মাঝখানে। মানে হচ্ছে যে এই কোডের মাধ্যমে বোঝানো হয়েছে যে এই ট্যাগটা হচ্ছে প্যারাগ্রাফ ট্যাগ। এখানে কোন ধরনের লাইন আর্টিকেল যে সাবমিট হয়, মনে করেন যে এই যে লাইনগুলো আছে না এগুলো হচ্ছে প্যারাগ্রাফ মোডে থাকে, ঠিক আছে। এই যে প্যারাগ্রাফ সাইন, ঠিক আছে, এটা একটা পুরোটা আর্টিকেল। এখানে আর্টিকেলের মধ্যে পুরো প্যারাগ্রাফ লেখা আছে। এই যে প্যারাগ্রাফ ক্লোজ, একটা হচ্ছে এটা হচ্ছে প্যারাগ্রাফ ওপেন আর এটা ক্লোজ, ঠিক আছে। প্যারাগ্রাফ শেষ হয়েছে এই জায়গা পর্যন্ত, এই যে লাইনটা এতটুকু শেষ হয়েছে না, এটা হচ্ছে পুরোটা। এই যে প্যারাগ্রাফ স্টার্ট আর এই যে প্যারাগ্রাফ ক্লোজ হয়েছে কোন জায়গায়, এই যে এই জায়গা পর্যন্ত, ঠিক আছে। এটা হচ্ছে ওপেন আর ক্লোজ। তো এগুলো আমি মোটামুটি লিখে দিয়েছি, আপনারা আরো বাই করে লিখে দিন, কারণ এগুলো আসে, এগুলো আপনাদের দেখবেন যে কোয়েশ্চেনের মধ্যে দিবে। এবং ওই যে আমাদের ডিডি সাবজেক্ট আছে, ওকে। তারপর হচ্ছে যে আরেকটা হচ্ছে হেডিং, এখানে হেডিং অপশন আছে। আরেকটা হচ্ছে আইএমজি যেটা আছে, আইএমজি হচ্ছে গিয়ে ইমেজ যেটা আছে, ছবি যুক্ত করলে এখানে যদি কোনো ছবি থাকে খেয়াল করে দেখেন, এখানে যে ছবিটা আছে ছবিতে ইন্সপেক্ট, এটা বলে ইন্সপেক্ট দিলেই দেখবেন যে এই যে দেখেন ইন্সপেক্টে এই যে আইএমজিটা হচ্ছে গিয়ে ইমেজ। এই যে ইমেজটা আছে না, এই ইমেজের কোডিংটা হচ্ছে, কোডিং যে বসানো হয়েছে এটা এখানে বসানো হয়েছে, এটা দেখা যাচ্ছে, এটা হচ্ছে ইমেজ। আর এলটি হচ্ছে অল্টার টেক্সট, অল্টারনেটিভ যেটা আছে এটা, যে এখানে কোনটা অল্টার টেক্সট হিসেবে দেওয়া আছে। আরেকটা হচ্ছে সোর্স, এসসিআরসি হচ্ছে সোর্স ফাইল যেটা আছে, সোর্স ফাইল বা এটা এখানে পুরোপুরি দেওয়া আছে। গেল, এরপর আসেন অ্যাট্রিবিউট। অ্যাট্রিবিউট কি? অ্যাট্রিবিউট হচ্ছে গিয়ে আমাদের অ্যাট্রিবিউট হলো ট্যাগের যে অতিরিক্ত তথ্যগুলো আছে, যে আমরা ট্যাগিং যে করতেছি, যে একটা হচ্ছে প্যারাগ্রাফ, একটা হচ্ছে কি ইমেজ, এগুলো যে তথ্যগুলো করতেছি, যে ভ্যালুগুলো আছে এইগুলো হচ্ছে কি আমার কি, এগুলার বলা হচ্ছে অ্যাট্রিবিউট। অ্যাট্রিবিউটের মধ্যে আছে হচ্ছে হাইপারলিংক, এটার বলা হাইপারলিংক, HRM। যখন আপনারা লেভেল 3 পরীক্ষা দিতে যাবেন, পরীক্ষা যদি দেন কোনোদিন, ওটার মধ্যে দেখবেন যে একটা কোয়েশ্চেন করছে, আপনার কাছে এসে বলবো হাইপার টেক্সট দেখা। আপনার যে অ্যাসেসর আছে সে আইসাই বলবো যে আপনার এটার হাইপার টেক্সট দেখা, ডাইরেক্ট বলবো যে এরকম একটা কন্টেন্ট দেওয়া থাকবে, কন্টেন্টে বলবো হাইপার টেক্সটটা দেখা। তখন হাইপার টেক্সট দেখাতে গেলে লিঙ্ক করা যেটা আছে এইটা দেখেন, এইভাবে করে দেখাতে। আমার মনে আছে আমার সাথে একজন ওই ট্রেনার পরীক্ষা দিচ্ছিল অন্য জায়গায়, উনি এটা দেখাইতে পারেনি দেখে ওনাদের পরীক্ষাতে বাতিল করেছে। হাইপার টেক্সট হচ্ছে লিঙ্ক করা যেটা, হাইপার টেক্সট না, হাইপার লিঙ্ক বলে এটা। হাইপার টেক্সট না, এটা বলে হাইপার লিঙ্ক। মানে আপনার এই ওয়ার্ডের ক্ষেত্রে বা যে ট্যাগটা বসাইছেন, ট্যাগের মধ্যে কোনো একটা লিঙ্ক করা আছে। যেমন দেখেন আপনারা এখানে পড়তেছেন, লাইন পড়তেছেন, প্রতিটার মধ্যে কিন্তু লিঙ্ক করা নাই, কিন্তু এটার মধ্যে কিন্তু লিঙ্ক করা। এই যে নিচে খেয়াল করছেন,
এই যে দেখছেন এই কথাটা, এই যে লিঙ্ক করা, এই যে লিঙ্ক দেওয়া দেখছেন, এটাতে টাচ করলে দেখবেন যে দেওয়া আছে কি লিঙ্ক করা আছে, দেখাবে। এই যে নিচের দিকে দেখেন, নিচে দেখা যাচ্ছে এটা, এটা হচ্ছে লিঙ্ক করা। এটা ইন্সপেক্ট যদি করেন, রাইট ক্লিক করে ইন্সপেক্টে ক্লিক করলে এই যে দেখেন এইচআরএল হাইপার লিঙ্ক করা আছে, যে লিঙ্ক করা আছে। ক্লিয়ার? এটা অ্যাট্রিবিউটের ক্ষেত্রে বলা আছে, এটা হাইপার লিঙ্কের ক্ষেত্রে অ্যাট্রিবিউট। আরেকটা আছে অ্যাট্রিবিউট, এটা হচ্ছে গিয়ে ইমেজের আছে, তারপরে ইমেজের সোর্স, যেটা সোর্স ফাইল যেটা বলে, এইচআরসি হচ্ছে গিয়ে সোর্স ফাইল হিসেবে ধরে। আরেকটা হচ্ছে স্টাইল, স্টাইল হচ্ছে গিয়ে আপনার ইন্টারফেসের যে কালারটা থাকবে, কালারটা হচ্ছে গিয়ে আমার কি, এই যে যেমন এটার কালার আছে দেখেন, এটা কালার না, তো কালার দেখবেন স্টাইল হিসেবে আছে, এই যে ডিপ এটার মধ্যে দেখবেন যে কালার হিসেবে তৈরি করা আছে। এইটার যে কালার কম্বিনেশন কোন কালারের আছে, এগুলো হচ্ছে কি আমার কি করে, স্টাইল যেটা আছে, স্টাইল লিখলে আমার এখানে কালার কম্বিনেশন এটা দিয়ে আসে। স্টাইল অ্যাট্রিবিউটের রং পরিবর্তন করা যায় এরকম ভাবে। আরেকটা হচ্ছে এলিমেন্ট। এলিমেন্ট কি, যে আমার যে ট্যাগ যেটা থেকে শুরু হয়, ট্যাগ তো বুঝছেন নাকি, ট্যাগ বুঝছেন? ট্যাগ হচ্ছে কি আমার এই জিনিসটা বলে ট্যাগ, ঠিক আছে? যে স্মলার দেন গ্রেটার দেন যেটা আছে, এটার বলা হচ্ছে ট্যাগ, ট্যাগ করা। এটার মাঝখানে যেটা লেখা থাকে এটা হচ্ছে অ্যাট্রিবিউট হিসেবে থাকে, যেমন আইএনজি ফাইল দিতে পারে, অল্টারনেটিভ ট্যাগ দিতে পারে, হাইপার লিঙ্ক দিতে পারে, এই ধরনের। আর এরপর হচ্ছে অ্যাট্রিবিউট বলে এটা। আর লাস্টে হচ্ছে এলিমেন্ট, আপনার লেখাগুলো যেগুলো আছে, এই যে এখানে যা লেখাগুলো আছে এটা হইতে পারে, এটা কি টেক্সট ফরম্যাট হতে পারে, এগুলো হচ্ছে কি আমার কি টেক্সট হাইপার লিঙ্ক হতে পারে, ইমেজ হতে পারে, বিভিন্ন ধরনের হতে পারে, এগুলোর বলা হচ্ছে এলিমেন্ট। ছবি, লেখা, পোস্ট, টেক্সট, কালার, এগুলোর বলা হচ্ছে আমার কি এলিমেন্ট। এই সবগুলা মিলে হচ্ছে কি আমার টোটাল কোডিং, HTML কোডিং যেটা আছে পুরাটা হচ্ছে কি আমার কোডিং। এটার মধ্যে হেডার আছে, হেডার, হেড, বডি, আর একটা হচ্ছে কি ফুটার, এরকম অপশন আছে। এই যে এখানে হাইপার লিঙ্কের দেওয়া আছে। তো এটার মধ্যে দেখবেন স্ট্রাকচার দেওয়া আছে কি, হেডার অপশন আছে, সেকশন অপশন আছে, ডিভ আছে, কন্টেনার যেটা বলে কন্টেনার, ফুটার, এরকম। ফুটার হচ্ছে কি আমার কি বটম সেকশন অফ, যে আমি যে লেখাটা লিখছি হেড, হেডের উপর যেটা আছে, হেডের মাঝখানে হচ্ছে কি আমার লেখাগুলো থাকবে, লাস্টের দিকে হচ্ছে বডি থাকে, বডি সেকশন থাকে, একদম লাস্টে হচ্ছে ফুটার। এই দুইটা হচ্ছে গ্যাপের মাঝখানে হচ্ছে আমার লেখাগুলো থাকে। ক্লিয়ার? তো এইগুলো হচ্ছে গিয়ে যখন আমরা কোডিং করি তখন আমাদের এইগুলা সবচেয়ে বেশি বুঝতাম। এখন আমাদের এত মানে মাথার মধ্যে ঢোকানো সম্ভব না আপনাদের, আপনারাও বুঝবেন। এই যে এখন যে বলতেছি এগুলোই মাথার মধ্যে ঢুকতেছেন, এটা আমি ভালো, যে কারণে আপনাদের শর্টকাটে হচ্ছে গিয়ে সবচেয়ে সহজ জিনিস হচ্ছে ওয়ার্ডপ্রেস। ঠিক আছে, ওয়ার্ডপ্রেস আপনাদের দেখা দিলে আপনারা সহজে এখান থেকে কি সহজে আপনারা একটা পোর্টফোলিও সাইটও দরকার, আপনার পোর্টফোলিও সাইটে বানাইতে পারেন, আপনার দরকার হলে যে নিজের নাম দিয়ে একটা ওয়েবসাইটও বানাতে পারেন, বা আপনি মনে করেন ই-কমার্স সাইটও বানাতে পারেন। ঠিক আছে, হ্যাঁ বানান। বোল্ড বোল্ড না স্যার, ফুল দেয় না, ওটা পেমেন্ট করা লাগে, পেমেন্ট মান্থলি পেমেন্ট না দিলে ওরা বানায় দেয়। আমি জানি বোল্ড, ওই যে বোল্ড নিউজ আমার এখানে আছে, আমি ট্রাই করে দিয়েছি এটার মধ্যে কি কি আছে। বোল্টের হচ্ছে গিয়া ওরা যদি আপনি একটা লিঙ্ক দিয়ে দেন, জাস্ট bbc.com এর লিঙ্ক দিয়ে দেন, ও হুবহু একটা কপি বানাই দেবে। ঠিক আছে, এরপরে যখন এটা কাজ করতে যাবেন বলবে যে আমার পেমেন্ট দিলে, মান্থলি পেমেন্ট দিলে আমি এটা রান করাই। হ্যাঁ, সবচেয়ে ভালো হচ্ছে pentel.io। এখানে আপনাদের দেখবেন যে মডিউলে দেওয়া আছে জ্যাম্প দিয়া। জ্যাম্প হচ্ছে একটা সার্ভার, লোকাল হোস্ট সার্ভার। এটা ইউজ করার চেয়ে আমরা প্রথম যখন শিখতে গেছি, এসিও যখন শিখছি তখন দেখা গেছিল আমাদের জ্যাম্প দিয়ে শিখে, কিন্তু জ্যাম্পের চেয়ে সবচেয়ে ভালো হচ্ছে গিয়া pentel.io। pentel.io দিয়ে আপনারা মোটামুটি কাজ করতে পারবেন, ভালোই কাজ করতে পারবেন। আর pentel.io যেটা আছে ওটা দিয়ে যখন আমরা ওপেন করাবো ওয়েবসাইট, ওয়েবপেজ, তখন এটা থেকে কি করবেন, ডোমেন নেমটা পারফেক্টটা নেবেন। ঠিক আছে, ডোমেন নেম যেটা আছে, ডোমেন নেমটা আপনাদের যেটা প্রয়োজন ওইটাই নেবেন। আপনি যখন একটা ওয়েবসাইট বানাইতে যেতেছেন ভালোভাবে বানাইলে কি হবে আমি বলি। এখানে হচ্ছে pentel.io, যেটা pentel.io আছে,
ওইটা থেকে ডাইরেক্ট আপনি ডোমেন হোস্টিংও কিনতে পারবেন। ওদের পেমেন্ট করলে আপনারা ডোমেন এবং হোস্টিং দুইটাই দেবেন। স্যার কথা বললেন না, স্যার কথা বললেন না, পারেন চুপ থাকে, অন্যরা বুঝে। ঠিক আছে, যে ডোমেন হোস্টিং এ যেটা আছে আপনারা যে নাম দিয়ে খুলবেন বা যেটা নিয়ে আপনি কাজ করতে চাইতেছেন একদম ডোমেনের নাম দিয়ে নেবেন, যেটা আপনি পরবর্তীতে হয়তো কাজে লাগাতে পারবেন, এরকম হিসাব করে করবেন। তাহলে কি হবে, পরবর্তীতে যখন আপনি যদি মনে করেন যে ওই নাম দিয়ে যদি ডোমেন হোস্টিং কিনতে চান, পেন্টিয়ন ডট সাইট থেকে আপনারা ডাইরেক্ট কিনে নিতে পারবেন। ক্লিয়ার? বুঝাইতে পারছি না? বলেন কি বুঝেন নাই, বলেন কি বুঝেন।